অস্থায়ী চাকরিগুলো রাজস্ব খাতে নেওয়ার একটা কার্যক্রম চলছে। এই অস্থায়ী চাকরিগুলো রাজস্ব খাতে গেলে আপনাদের কি লাভ বা না গেলে আপনাদের কি লাভ, এই বিষয়টা বলবো। 2 নম্বরে বলবো কোটার সর্বশেষ আপডেট কি। মানে কোটার বিষয়ে যেটা নিয়ে আন্দোলনটা শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনটা কোথায় গিয়ে পৌঁছাইছে এবং এর ফলাফলে আপনারা কি অ্যাডভান্টেজ পাবেন এবং কোন কোন চাকরিতে এখনো কোটা অ্যাপ্লাই হওয়ার বিধান তারা করতে পারেনি। যেমন প্রাইমারিতে কিন্তু এখনো কোটা অ্যাপ্লাই হবে না, অর্থাৎ 93% আর 7%-এর যে প্রজ্ঞাপন 23 জুলাইয়ের, এই প্রজ্ঞাপনটা প্রাইমারিতে এখনো কার্যকর হবে না। কারণ এই জন্য প্রাইমারির যে শিক্ষক নিয়োগ বিধিমালা 2019, ওই বিধিমালাটায় পরিবর্তন আনতে হবে, ওইটার সাথে এক্সট্রা অ্যাড করতে হবে কিছু বিষয়, সেটা নিয়ে কথা বলবো। এবং প্রাইমারি নিয়োগের সর্বশেষ আপডেট, বিশেষ করে যারা তৃতীয় ধাপের শিক্ষার্থী আছেন, ফলাফলের প্রত্যাশী, ওনাদের বিষয়টা নিয়ে কথা বলবো। আর একটা বিষয়, নিবন্ধন পরীক্ষা, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, বিশেষত 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, তাদের বিষয়টা নিয়ে কথা বলবো। এবং বয়স 35 হওয়ার কি অবস্থা এবং বয়স 35 হওয়া কেন দরকার। প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে, সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভ করবো এবং অল্প কিছু সময়, আগামী 20-25 মিনিটের মধ্যে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এবং আজকে আমাদের যেটা টপিক, যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, ছাত্র আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, সরকার পতন হলো, এর ফলে আমরা যারা চাকরি প্রার্থী আছি, এই চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে চাকরির বাজারে কি পরিবর্তন এসেছে, সর্বশেষ আপডেট কি, অর্থাৎ চাকরির বাজারে কি কি বার্তা আপনাদের জন্য অপেক্ষা করছে, যার মধ্যে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের বিষয় নিয়ে আলোচনা করব, প্রাইমারি শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি চাকরির বাজারের যে অন্যান্য চাকরির পরীক্ষাগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন জিনিসগুলো আমাদের জন্য অ্যাডভান্টেজ হয়েছে এই আন্দোলনের ফলে, নতুন যে সংশোধন এসেছে এই সংশোধনীতে কি কি অ্যাডভান্টেজ বা সুবিধা আমরা পাবো, এবং কোন কোন বিষয়গুলো এখনো বাকি আছে যেই জিনিসগুলোতে পরিবর্তন আসা দরকার। যেমন ধরেন বয়স, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করার একটা বিষয় আছে। যেমন ধরেন একটা বিষয় আছে আমাদের প্রাইমারিতে কোটা ব্যবস্থা বাতিল করার, যেমন একটা বিষয় আছে, প্রাইমারিতে এখনো কিন্তু কোটা বাতিল হয় নাই, তো ওইটা বাতিলের একটা বিষয় আছে। এরপরে নিবন্ধন পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে পদ্ধতিগত পরিবর্তন আনার কথা বলা হয়েছিল, যে কেউকে আর এখন থেকে সার্টিফিকেট দিবে না, পাশ করলে সরাসরি চাকরি দিবে, ওইটায় কতটুকু পরিবর্তন আসবে, ওই বিষয়টা নিয়ে, এরকম আরো যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে চাকরির বাজার সম্পর্কে, সবগুলো বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানে এখন সবাই একটা বিক্ষিপ্ত অবস্থা, স্ক্যাটার্ড বলে, মানে মনস্তাত্ত্বিক জগৎটা একেবারেই বিক্ষিপ্ত, যে স্যার কি হয়েছে না হয়েছে, কই আন্দোলন গেছে, কোন সরকার আসছে, কবে সার্কুলার হবে, কবে পরীক্ষা হবে কি না হবে, এই বিষয়গুলো নিয়ে যারা হতাশ অবস্থায় আছেন তাদের জন্য বলি, আগামী 8 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বীমা কর্পোরেশনের যে প্রথম চাকরির পরীক্ষাটা, সর্বপ্রথম 47,000, এটা বোধহয় 54,000 মনে হয় প্রার্থী, এই প্রার্থী নিয়ে এই প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে বা 8 তারিখ থেকে, 6 না 8 সেপ্টেম্বর দেখলাম, অর্থাৎ পরীক্ষাগুলো আবারও শুরু হচ্ছে এবং সার্কুলারগুলোও আসবে আগামী মাসে, অনেকগুলো চাকরির পরীক্ষা হবে। তো চলেন আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো বলি। আলোচ্য সূচির মধ্যে 1 নম্বরে আছে, বর্তমান সময়ে আপনারা অনেকেই দেখেছেন, আর যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলি, যে অস্থায়ী চাকরিগুলো রাজস্ব খাতে নেওয়ার একটা কার্যক্রম চলছে। এই অস্থায়ী চাকরিগুলো রাজস্ব খাতে গেলে আপনাদের কি লাভ বা না গেলে আপনাদের কি লাভ, এই বিষয়টা বলবো। 2 নম্বরে বলবো কোটার সর্বশেষ আপডেট কি। মানে কোটার বিষয়ে যেটা নিয়ে আন্দোলনটা শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনটা কোথায় গিয়ে পৌঁছাইছে এবং এর ফলাফলে আপনারা কি অ্যাডভান্টেজ পাবেন এবং কোন কোন চাকরিতে এখনো কোটা অ্যাপ্লাই হওয়ার বিধান তারা করতে পারেনি। যেমন প্রাইমারিতে কিন্তু এখনো কোটা অ্যাপ্লাই হবে না, অর্থাৎ 93% আর 7%-এর যে প্রজ্ঞাপন 23 জুলাইয়ের, এই প্রজ্ঞাপনটা প্রাইমারিতে এখনো কার্যকর হবে না। কারণ এই জন্য প্রাইমারির যে শিক্ষক নিয়োগ বিধিমালা 2019, ওই বিধিমালাটায় পরিবর্তন আনতে হবে, ওইটার সাথে এক্সট্রা অ্যাড করতে হবে কিছু বিষয়, সেটা নিয়ে কথা বলবো। এবং প্রাইমারি নিয়োগের সর্বশেষ আপডেট, বিশেষ করে যারা তৃতীয় ধাপের শিক্ষার্থী আছেন, ফলাফলের প্রত্যাশী, ওনাদের বিষয়টা নিয়ে কথা বলবো। আর একটা বিষয়, নিবন্ধন পরীক্ষা, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, বিশেষত 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, তাদের বিষয়টা নিয়ে কথা বলবো। এবং বয়স 35 হওয়ার কি অবস্থা এবং বয়স 35 হওয়া কেন দরকার, এই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। যাদের বয়স অল্প, বয়স 20, 22, 25, তারা এখন মনে করেন কেন বয়স 30-এর উপরে উঠাইলে তো আমারই লস, হ্যাঁ, বা এইটা আসলে দেওয়ার দরকার নাই, যে পারবে একবারেই পারবে, না পারলে তার জন্য আর বয়স 35 করেই বা কি হবে, এটা আসলে ঠিক না।
এটা কেন বা কি, সবগুলো বিষয় নিয়ে অস্থায়ী চাকরি রাজস্ব খাতে যাওয়ার যে একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে, কোটার সর্বশেষ আপডেট, প্রাইমারি নিয়োগের সর্বশেষ আপডেট, নিবন্ধন পরীক্ষার আপডেট, বয়স 35 হবার কি অবস্থা, এবং এর বাইরে বিসিএস এর বিষয় হালকা করে আমরা আলোচনা করব। তো চলেন প্রথম যে বিষয়টা দেখেন, প্রথম বিষয়টা হলো অস্থায়ী ও চুক্তিভিত্তিক যে চাকরিগুলো, এই চাকরিগুলো যদি রাজস্ব খাতে যায় তাহলে ক্ষতিটা কোথায়। অস্থায়ী চুক্তিগুলো, এগুলো অস্থায়ী ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছিল, এবং চুক্তিভিত্তিক বলা হয় এই কারণে যে এই চুক্তিগুলো 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর এই সব সময়ের জন্য আসলে এই চুক্তিগুলো করা হইতো, যে তোমাকে 2 বছরের জন্য আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছি, তারপরে তুমি চলে যাবে। এবং এই চুক্তিভিত্তিক নিয়োগগুলোর জন্য 1 নম্বরে কোনো পরীক্ষা হয় না, চুক্তিভিত্তিক নিয়োগগুলোর ক্ষেত্রে কোনো ভাইভা হয় না, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বড় কোনো সার্কুলার পেপার পত্রিকায় হয় না, কারণ এইগুলো তারা তাদের মতো ছোটখাটো পত্রিকায় সার্কুলার দিয়ে তারা লোক নিয়োগ দিয়ে এদেরকে ঢুকাই দেয়। তো এদেরকে লোক নিয়োগ দিয়ে ঢুকাই দিলে কি হয়, যে যার আত্মীয় স্বজন, এলাকার মানুষ, বাড়ির মানুষ, এই সমস্ত মানুষজনকেই তারা নিয়োগ দিয়ে থাকে। এখন এই মানুষগুলোকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকে না, কারণ 2 বছরের জন্য, 3 বছরের জন্য এর জন্য নিছে। কারণ কি, সে অস্থায়ী, কারণ কি, তাকে চুক্তিতে নেওয়া হয়েছে, আউটসোর্সিং যাকে বলে এক কথায়। তো এখন এই মানুষগুলো না পরীক্ষা দিছে, না ভাইবা দিছে, না কোনো সার্কুলার দিয়ে তাদের নেওয়া হয়েছে, তার মানে এই নিয়োগটা হয়েছে একেবারে সহজভাবে, যে যার পরিচিত লোকজন, আত্মীয় স্বজন এদেরকে এনে ঢুকাইছে। তো এদেরকে ঢুকাইলে এই মানুষগুলোকে যদি এখন রাজস্ব খাতে নিয়ে যায়, অর্থাৎ তাদের চাকরিগুলো স্থায়ী হয়ে যায়, এরকম মানুষ আছে বাংলাদেশে বর্তমানে 8 লাখ প্লাস, বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষ আছে 8 লাখ প্লাস। এই মানুষগুলোকে কি স্থায়ী করা উচিত বলেন? এই 8 লাখ প্লাস মানুষকে যদি স্থায়ী করা হয় তাহলে এই পদগুলোতে আর কোনোদিন কোনো নিয়োগ আসবে না। এই লোকগুলো ধরেন বিভিন্ন সময় রাজনৈতিক কারণে চাকরি পেয়েছে, বিভিন্ন সময়ে আপনার আত্মীয়তার জেরে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, ধরেন সুইপার, ধরেন কম্পিউটার অপারেটর, ধরেন অফিস সহকারী, ধরেন অফিস সহায়ক, এই ধরনের পোস্টে যেগুলো আউটসোর্সিং এ নিয়োগ হয়েছে, বিশেষ করে কম্পিউটার অপারেটরগুলো, এই নিয়োগগুলো আসলে যেটা হয়েছে সেটা ম্যাক্সিমামই লেনদেনে হয়েছে, আত্মীয় স্বজনের কারণে হয়েছে, পরীক্ষা ছাড়া হয়েছে। এদের যদি স্থায়ী করে দেয় তাহলে এই 8 লাখ পদ ব্লক হয়ে গেলে আগামী 10 বছরেও আর কোনো সার্কুলার আপনারা পাবেন না এই পদগুলো থেকে। তো এই পদগুলো রাজস্ব করাটা কি আসলে উচিত বা উচিত না, এই বিষয়টা বলি। আর এইটা সবচেয়ে বেশি আছে, এই 8 লাখ মানুষ হলো আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোতে। তো এই 2টা শ্রেণীর চাকরিতে এই লোকগুলো নেওয়ার ক্ষেত্রে আসলে অত বেশি বিচার বিবেচনা করাও হয় নাই তখন, এবং আত্মীয় স্বজন এইগুলোতেই বেশি করা হয়েছে, বিবেচনা করা হয়েছে, আত্মীয় স্বজনগুলোকেই বেশি বিবেচনা করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সর্বশেষ এখানে খামার বাড়ি, কৃষি খামার যে প্রকল্প, এই খামার বাড়ি প্রকল্পের আওতায় অনেকগুলো অস্থায়ী চাকরিকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য তারা মোট পদ সংখ্যা নিচে কত শোনেন। কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা, ওনারা ওনাদের প্রস্তাবিত যারা আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী আছে, এরকম মোট 6টা পদে 465, 76, 20, 930, 128 এবং যোগ 4200, মোট এই কয়জন মানুষকে স্থায়ী করার জন্য ওনারা প্রাণী সম্পদ অধিদপ্তর, একটা অধিদপ্তর থেকে জানানো হয়েছে আবেদন, প্রাণী সম্পদ অধিদপ্তর, ওনাদের অফিসের সামনে আন্দোলন করছে এরা। আর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মোট কত হয় দেখেন তো, মোট বোধহয় 5000, 6000, 6-7 মানুষ শুধুমাত্র একটা অধিদপ্তরে, প্রাণী সম্পদ অধিদপ্তর, তারা একটা চিঠি জারি করছে যেখানে বলা আছে এই মানুষগুলো এরা বিভিন্ন খাতে আমাদের কাছে আউটসোর্সিং এ কর্মরত আছে, এদেরকে আমরা স্থায়ী বা রাজস্ব খাতে চাকরি নিয়ে যাইতে চাই। তো এইটা একটা অধিদপ্তরের কথা। এরপরে আমি আরেকটা অধিদপ্তরের কথা বলি, সেটা হলো আপনার স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে 13,949 জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য। এটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের 13,949 জনকে, এটা আছে স্বাস্থ্য অধিদপ্তরে। স্বাস্থ্য অধিদপ্তরে এরকম আপনার আরো অনেক অধিদপ্তর আছে, আমি শুধু এই 2টা তথ্য আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই
13,000 এবং ওইখানে 9,000, এই 13 আর 9 22,000 মানুষকে স্থায়ী করে নেওয়া মানে এই দুইটা অধিদপ্তরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিগুলোতে আপনারা সার্কুলার আর সহসাই পাবেন না। এরকম আরো রেলওয়েতে আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, সব জায়গায় আছে। তাও এগুলো যদি রাজস্বতে, এবং আপনারা দেখছেন গতকালকে আগারগাঁওয়ে এইটার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, যেই আন্দোলনে ছাত্ররা মোট কত দফা দিয়েছে, এই আন্দোলনে ছাত্রদের যে দাবিগুলো, এই দাবিগুলো ছিল 5 দফা। আউটসোর্সিং চুক্তিভিত্তিক প্রকল্প থেকে কোনো কর্মকর্তা কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করা যাবে না। সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। কারণ আমরা জানি না কোথায় কতটুকু পদ ফাঁকা আছে। হ্যাঁ, এইখানে অনেকে আছে যারা আসলে এখন চাকরি করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে, 7, 8, 10 বছর 20 বছর চাকরি করছে। এরকম লোককে যদি বের করে দেওয়া হয় তাহলে তারা পথে চলে যাবে, পথে বসে যাবে। ওই ফ্যামিলিগুলোকে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি স্থায়ী করা যাইতে পারে, এরকম কিছু পদ আছে। মানে কিছু ক্ষেত্রে বিবেচনায় নেওয়া যেতে পারে, আর কিছু ক্ষেত্রে এটা বাদ দেওয়া যেতে পারে। এরপরে অতি দ্রুত সময়ের মধ্যে সকল স্থগিত পরীক্ষাগুলো শুরু করা এবং শতভাগ স্বচ্ছতা, এবং 16 থেকে 11 গ্রেড পর্যন্ত 100 টাকা ও 10ম থেকে 9ম গ্রেড পর্যন্ত 200 টাকার বেশি আবেদন ফি রাখা যাবে না, এবং একই সাথে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। এইগুলো ছিল তাদের দাবি, এবং এই দাবির ভিত্তিতেই তারা মূলত আন্দোলন করে। আর এইটা কারা করতেছে? এটা করতেছে কিছু লোকজন জানে তাদের চেয়ার থাকবে না, দলীয় লোকজন, ওদের চলে যাইতে হবে। যাওয়ার আগে এদেরকে পার হেড যদি 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে টাকা নিয়ে চাকরি স্থায়ী করার স্বাক্ষরটা দিয়ে যাইতে পারে, তাহলে এদেরও লাভ আর তাদেরও লাভ। আর মাঝখান থেকে লস হবে সাধারণ ছাত্রদের, যাদের আন্দোলনের কারণে আজকে আমরা এই অবস্থানে এসেছি। দ্বিতীয় জিনিস, কোটার সর্বশেষ অবস্থা কি? এটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আছে। কোটার অবস্থা কি বর্তমানে? কোটার অবস্থা যদি আমরা বলতে যাই, কোটার সর্বশেষ যে পরিস্থিতি ছিল সেটা হলো 2018 সালের অক্টোবর মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী, এই দুইটা শ্রেণীর কোটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছিল। এখানে কোনো কোটা ছিল না, বাট ওই প্রজ্ঞাপনটা সরকারই আবার বাতিল করে দেয়। বাতিল সরকার না, হাইকোর্ট, যদিও আমরা জানি আসল কথা কি। তারপরে 2024 সালে এসে যখন এটা বাতিল করা হলো, এই প্রজ্ঞাপনটা, এইটা বাতিল করার পরে নতুন করে আন্দোলন হলো, এবং আন্দোলনের ফলে সরকার সর্বশেষ 23 জুলাই একটা প্রজ্ঞাপন জারি করে কোটা সংস্কার করে। কোটা ব্যবস্থা, কোটা বাতিল না, আগেরটা ছিল কোটা বাতিল, এখনটা হলো কোটা সংস্কার। অর্থাৎ বাংলাদেশের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী, এই 4টা শ্রেণী হয়। 4টা শ্রেণীতে গ্রেড হয় মোট 9ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত, 9ম থেকে 20তম গ্রেড পর্যন্ত গ্রেড হয়। এই মোট 4টা শ্রেণীতে 20টা গ্রেডে যত ধরনের নিয়োগ আছে, সকল নিয়োগে এখন থেকে কোটা অ্যাপ্লাই করা হবে। 93% মেধার ভিত্তিতে কোটা থাকবে, আর 7% থাকবে অন্যান্য কোটা। 93% থাকবে মেধার ভিত্তিতে, আর 7% থাকবে অন্যান্য কোটা। এই 7%-এর মধ্যে আবার মুক্তিযোদ্ধা আছে 5%, এর মধ্যে মুক্তিযোদ্ধা থাকবে 5%, এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের আমরা বলি উপজাতি, এদের কোটা থাকবে 1%, এবং তৃতীয় লিঙ্গ বা যাদের আমরা বলি হিজড়া, তৃতীয় লিঙ্গ আর প্রতিবন্ধী, এদের জন্য কোটা থাকবে 1%। এই মোট 7% কোটা থাকবে অন্যান্যদের জন্য, আর বাকি 93% কোটা মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এইখানে একটা ঝামেলা থেকে গেছে, সেটা হলো কিছু কিছু মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, তারা তাদের নিজস্ব নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে। যেমন বাংলাদেশ রেলওয়ে, যেমন প্রাথমিক বিদ্যালয়, ডিপিই বা ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, এরা এদের নিয়োগগুলো দিয়ে থাকে নিজস্ব নিয়োগ বিধি অনুযায়ী। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে, তাদের এইখানে আগে কোটা অ্যাপ্লাই করা হইতো মোট 85%। 85% ছিল কোটা, আর 15% ছিল মেধার ভিত্তিতে নিয়োগ, আর 15% ছিল মেধার ভিত্তিতে নিয়োগ। এই কোটার মধ্যে 85% কি কি ছিল? পোষ্য কোটা ছিল পোষ্য কোটা ছিল এখানে 40%। বাংলাদেশ রেলে পোষ্য কোটা ছিল 40%। আপনি মানে ইমাজিন করতে পারেন, পোষ্য কোটা 40%। এরপরে আপনার প্রতিবন্ধীদের জন্য ছিল 10%, প্রতিবন্ধী যারা, এদের জন্য ছিল 10% কোটা প্রতিবন্ধীদের জন্য। তারপরে আরো যে কোটাগুলো ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 2.5%, আনসার কোটা 5%, এটা হলো ক্ষুদ্র
নৃগোষ্ঠী এদের জন্য ছিল 2.5%, আনসার ভিডিপি কোটা ছিল 5%, জেলা কোটা ছিল 5%, জেলা কোটা ছিল 5%, এরপরে সর্বশেষ ছিল আপনার নারী কোটা 7.5%, সর্বশেষ ছিল মুক্তিযোদ্ধা কোটা ছিল 15%, মুক্তিযোদ্ধা কোটা 15% এবং নারী কোটা ছিল 7.5%। কি বিশ্রী একটা অবস্থা। আপনি দেখেন এইখানে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে যদি 100 জনকে চাকরি দেওয়া হয়, সাধারণ প্রার্থীদের 15 জনকে চাকরি দেওয়া হবে, আর বাকি 85 জনই চাকরি পাবে কোটার ভিত্তিতে। সর্বশেষ একটা গেজেট প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে 7 আগস্ট 2024, এই 23 জুলাইয়ের পরের ঘটনা আমি বলতেছি। 7 আগস্ট 2024 তাদের সেই প্রজ্ঞাপনে তারা বলে যে বিদ্যমান যে কোটা পদ্ধতি, এই কোটা পদ্ধতিটা বাতিল হয়ে রেলওয়েতে এখন থেকে বাংলাদেশ সরকারের যে 23 জুলাইয়ের প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে 7% কোটা অ্যাপ্লাই করা হবে আর 93% উন্মুক্ত থাকবে। বাংলাদেশ রেলওয়েতে এখন থেকে কোটা 85% না, এখন থেকে কোটা 7%, আর বাকি 93%ই সাধারণরা নিয়োগ পাবে। এটা একটা খুশির খবর কিনা বলেন? এটা ভালো লাগছে কিনা একটু কমেন্ট করেন, বলেন কেমন লাগছে। পোষ্য কোটাটা তুলে নিছে, এটা কেমন হয়েছে? তো এইটার পরে, এটা গেল বাংলাদেশ রেলওয়ের কথা। এইটার পরে আসে আমাদের বাংলাদেশ রেলওয়ের পরে আমাদের যেটা আসে সেটা হলো আমাদের এই ইসের কথা আসে। কোটার ব্যাপার বললে আসে প্রাইমারি পরীক্ষার কথা। তো আপনারা একটা কথা জেনে রাখেন, বাংলাদেশে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রাইমারি শিক্ষক নিয়োগেও আপনার ওই সেম জিনিস, তাদের নিজস্ব নিয়োগ বিধিমালা আছে। এটার নাম হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2019, প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা 2019। তো যাদেরই এরকম নিজস্ব নিয়োগ বিধিমালা আছে তাদেরই ওই নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে। যেমন বাংলাদেশ রেলওয়ে এটার ব্যাপারে একটা প্রজ্ঞাপন জারি করছে এবং ওই প্রজ্ঞাপন অনুযায়ী তারা বলছে যে আমাদের যে বিদ্যমান কোটা ব্যবস্থা, এইখানে এইটার রিপ্লেসমেন্টে আসবে নতুন যে কোটার রিফরমেশন হয়েছে ওই নতুন প্রজ্ঞাপনটা। প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে এখনো ওরকম কোনো প্রজ্ঞাপন আসে নাই, যার কারণে তাদের যে নিজস্ব নিয়োগ বিধিমালা ওই অনুযায়ী তারা নিয়োগ করবে এখন পর্যন্ত। যদি এইটায় সংশোধন আসে তাহলে এইটার সংশোধনীটা হবে এমন যে নিয়োগ বিধিমালার অন্যান্য বিধিবিধান ঠিক রেখে শুধুমাত্র কোটা ব্যবস্থার ব্যাপারে বাংলাদেশ সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে ওই বিধিবিধান অনুযায়ী ডিপিও তারা কোটার বিধিবিধানটা ফলো করবে বা ওই প্রজ্ঞাপনটা ফলো করবে। তাহলে এইখানে 93 এবং 7%-এ চলে আসবে কোটার সিস্টেমটা, অর্থাৎ 93% মেধা এবং 7% কোটা, যদি সরকার এইটা নিয়োগ দেয়। অর্থাৎ এইটা যদি ডিপিই কর্তৃপক্ষ ওনারা করে, এবং এই ডিপিই কর্তৃপক্ষ আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় উনি বলছিলেন যে এটা আমরা পরিবর্তন করব খুব দ্রুতই, আমরা এটা নিয়ে কাজ করছি। আর এটা যদি চেঞ্জ করে ফেলে তাহলে প্রাইমারিতেও এখন থেকে আর কোটা থাকবে না। অর্থাৎ বাংলাদেশে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এই 4টা শ্রেণীতে মোট গ্রেড হয়। নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত কোনো গ্রেডে কোথাও কোনো কোটা আর থাকবে না। মানে কোটা থাকবে সেটা ওই আর কি 7% এবং 93% এই পরিমাণ আর কি, একেবারে বাতিল না। আর একটা জিনিস হলো আপনার প্রাইমারিতে নতুন নিয়োগ আপনারা সহসাই পাচ্ছেন না। প্রাইমারির নতুন নিয়োগ আসতে অন্তত নভেম্বর ডিসেম্বরেও সম্ভাবনা খুবই কম। প্রাইমারির নতুন নিয়োগ আসতে হলে এটার জন্য যে প্রকল্পটা কাজ করে এই প্রকল্পটার নাম হলো পিইডিপি প্রজেক্ট। এই পিইডিপি প্রজেক্টটা হলো প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট। এইটার সর্বশেষ যেটা শেষ হয়েছে ওইটা হলো পিইডিপি প্রজেক্ট 4। নতুন প্রজেক্টের জন্য আপাতত আর কোনো অর্থায়ন নাই, অর্থায়ন হলে তখন হয়তোবা সার্কুলার আসবে। এইটা আগামী নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তারপরে প্রাইমারির যে শিক্ষক নিয়োগের 3য় ধাপের পরীক্ষার ফলাফল, এই ফলাফলটা একটা জটিলতার কারণে আটকানো ছিল, সেটা হলো হাইকোর্টে একটা রিট হয়েছিল এইটার এগেইনস্টে। নিবন্ধনের বইটা একটু দিয়েন মোটাটা নতুন। 3য় যেটা হাইকোর্টে রিট হয়েছে 3য় ধাপ প্রাইমারি শিক্ষক নিয়োগের, আর এই 3য় ধাপের সর্বশেষ পরীক্ষা যেটা হয়েছে ওই পরীক্ষাটার ফলাফল সহসা বোধহয় পাবেন না। যেটা আজকে ওনাদের সাথে কথা বলে জানতে পারছি সেটা হলো এইটার ফলাফলের জন্য অন্তত আপনাদের আরো 1 মাসের
বেশি সময় অপেক্ষা করতে হতে পারে, অথবা এমন হইতে পারে যদি ওনারা ডিসিশন নেয় আগামী 1 সপ্তাহের মধ্যে ফলাফল দিতে পারে, না হইলে 1 মাসের বেশি লেগে যাবে যদি আবার রিচেক আসে, যদি আবার সুন্দর করে নতুন করে ফলাফলটা অ্যাপ্লাই করে। হ্যাঁ, কোটা বাদ দিয়ে যদি ফলাফল দিতে যায় তাহলে 1 মাসের বেশি লেগে যাবে। আর যদি কোটা নতুন যে সংস্কার হলো ওই অনুযায়ী ওনারা না দিয়ে আগের বিধান অনুযায়ী অ্যাপ্লাই করে বা পরীক্ষা নেয় তাহলে আপনার অনেক সময় লেগে যাবে। এটা হলো কথা। তো প্রাইমারি নিয়ে আপাতত আশা ভরসার জায়গা, যারা পরীক্ষা দিয়েছেন খুবই ভালো, আর যারা প্রস্তুতি নিতে চান তারা অন্য চাকরির প্রস্তুতি নিতে নিতে প্রাইমারির জন্য করবেন। আর অন্য কোনো কোটা এখন নাই। তারপরে দেখেন আমাদের নিবন্ধন পরীক্ষার সর্বশেষ আপডেট। নিবন্ধন পরীক্ষার সর্বশেষ আপডেট হলো 2টা বিষয়ে লাগে, একটা হলো 18তম নিবন্ধন, একটা হলো 19তম নিবন্ধন। প্রথমে আসি 19তম নিবন্ধন নিয়ে কথা চলছিল যে 19তম নিবন্ধনের মাধ্যমে নিবন্ধনের যে আপনার পদ্ধতিতে পরিবর্তন আনবে, শুধু সার্টিফিকেট হাতে দিয়ে দিবে, এটা আর করবে না। এখন থেকে কোনো সার্টিফিকেট নাই, যারা পরীক্ষায় পাশ করবে সবাই চাকরি পাবে, এই সিস্টেমে তারা যাবে। কিন্তু যেহেতু বাংলাদেশের সংসদ কার্যকর নাই, সংসদ ছাড়া কোনো আইন বিধিবিধান করা যায় না, তাই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পূর্বের নিয়মে হবে, এই ব্যাপার বলছেন আজকে এক সাক্ষাৎকারে আমাদের এনটিআরসিএ কর্তৃপক্ষের শিক্ষা তথ্য ও শিক্ষা মান নিয়ে কাজ করেন এমন একজন সদস্য নূরে আলম সিদ্দিকী স্যার, উনি একটা সাক্ষাৎকারে শিক্ষাবার্তার কাছে সাক্ষাৎকারে এই কথা বলছেন। তো ডেইলি ক্যাম্পাসের কাছেও উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, ওইখানে বলছেন যে 19তম শিক্ষক নিবন্ধনটা হবে পূর্বের নিয়ম, অর্থাৎ আগে যেই সিলেবাস ছিল, যেইভাবে পরীক্ষা হয়েছে, যেভাবে সার্টিফিকেট দেওয়া হতো, সেম একইভাবেই এই পরীক্ষাটা হবে। আর 18তম পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা হয়ে গেল সর্বশেষ। এই লিখিতর খাতা দেখার কার্যক্রম চলছে। এই খাতা দেখার কার্যক্রমটা ওনাদের এখন প্রায় শেষ পর্যায়ে মানে কিন্তু তাতে অন্তত আরো 1 মাসের বেশি সময় লাগার সম্ভাবনাই বেশি। 1 মাস বলতে আমাদের এখন চলে আগস্ট, সেপ্টেম্বরের শেষ দিক বা অক্টোবরে গিয়ে আপনারা এই ফলাফল পাবেন। আপনাদের খাতা দেখার কার্যক্রম চলমান আছে, চলমান মানে অর্ধেকের বেশি খানেক হয়ে গেছে, এইটা আমরা মোটামুটি যতটুকু আইডিয়া পেলাম ওনাদের সাথে কথা বলে। আর একটা জিনিস হলো 19তম নিবন্ধনটা পূর্বের নিয়মেই হবে। তো যারা শিক্ষক নিবন্ধনের মাধ্যমে একটা চাকরি নিতে চান, এই এনটিআরসিএতে এখন থেকে আর কোটা থাকবে না, ওইখানে কোটা ব্যবস্থা 93/7 যেটা ছিল ওইটাই থাকবে, অর্থাৎ 93 মেধা এবং 7% কোটা, এটা থাকবে। এরপরে আজকের দিনের যে সর্বশেষ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বয়সের ব্যাপারে সর্বশেষ আপডেট কি। বয়স 35 হওয়ার ব্যাপারে আপডেট জানানোর আগে গুরুত্বপূর্ণ যে কথাটা বলি সেটা হলো বয়স 35 করার জন্য আমাদের যে টিমটা গিয়েছিল সেই টিমটা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে আসছে, প্রধান উপদেষ্টা বরাবর, এবং এই স্মারকলিপিটা দিয়ে আসছে ডক্টর আসিফ নজরুল স্যারের হাতে একেবারে। এবং ডক্টর আসিফ নজরুল স্যার বহুদিন আগে যখন কোটা ব্যবস্থা নিয়ে কথা হয়েছিল তখন উনি এটার ব্যাপারে আমাদের সাথে একমত ছিলেন। ওনার ফেসবুক পোস্টেও উনি লিখছিলেন যে বয়সটা বাড়ানো দরকার, এই ব্যাপারে উনি তখন মতামত দিছিলেন এবং ওনার হাতে এটা দিয়ে আসা হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপিটা লেখা হয়েছে এবং ওই স্মারকলিপিতে কি লেখা ছিল শুধু সেই কথাগুলি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বিবেচনা করেন বয়স বাড়ানো উচিত কি উচিত না। এটার ব্যাপারে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপিটা দেওয়া হয়েছে এই স্মারকলিপিতে ওনারা বলছেন 1991 সালে বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথমবার বয়স বাড়ানো হয়। বয়স ছিল তখন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ 27, এইটাকে পরিবর্তন করে তারা করেছিল 30, অর্থাৎ আজকে থেকে 33 বছর আগের ঘটনা। এই 33 বছর আগে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর, আর বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 72 বছরের বেশি, 72.8 বছর। তো সেই হিসেবে এখন সরকারি চাকরিতে নিয়োগের বয়স আগে 57-তে যদি 30 থাকে, এখন 72-এ এসে এই বয়সটা 35 আপনারা করতেই পারেন। এবং গত 33 বছরে বয়সের ব্যাপারে কোনো কাজ হয়নি। তারপরে ওনারা আরো একটা যুক্তি দিচ্ছেন, সেইটা হলো 2011 সালে বাংলাদেশে সরকারি চাকরিতে অবসরের বয়স সীমা ছিল 2011 সালে ছিল প্রথমে 57 বছর,
এইটাকে অবসরের সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল 59 বছর, যেখানে যুক্তি দেখানো হয়েছিল যে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, তাই অবসরের বয়সসীমাও বৃদ্ধি পাবে। অবসরের বয়সসীমা আগে ছিল বাংলাদেশের 57 বছর, এইটাকে করা হয়েছে 59 বছর। তাহলে যেহেতু বয়স বেড়েছে সেহেতু বাংলাদেশের মানুষের এখন নিয়োগের ক্ষেত্রেও বয়সটা বাড়ানো দরকার, অথবা উন্মুক্ত করে দেওয়া দরকার। হয় বাড়ানো দরকার, না হয় বিশেষ বিবেচনা এটা উন্মুক্ত করে দিতে পারে। বিষয়টাকে আমি আরো ভালোভাবে বুঝাই বলি। বাংলাদেশে সর্বশেষ 2টা ইস্যু গেছে, যার মধ্যে একটা ইস্যু ছিল হলো আপনার করোনা। এই করোনায় প্রায় সকল চাকরি প্রার্থীদের 2 বছরের মতো বয়স নষ্ট হয়েছে। এখন ওই করোনাকালীন সময়ে যার বয়স ছিল 25 বছর, সে এটার ক্ষতিপূরণ 2 বছরের কি পেয়েছে? সে পায়নি। কিন্তু ওই করোনাকালীন সময়ে যার বয়স ছিল 30 বছর, মানে 30 বছর একেবারে এক্সাক্ট না, তার থেকে একটু কম, ধরেন 29 বছর 5 মাস বা 29 বছর, এরা ক্ষতিপূরণ পেয়েছে। কারণ যাদের বয়স 30 হয়ে গেছিল তাদের জন্য একটা ব্যাকডেট দেওয়া হয়েছিল 2.5 বছরের, অর্থাৎ 2.5 বছরের পিছনের প্রার্থীও অ্যাপ্লাই করতে পারতো, এটাকে ব্যাকডেট দেওয়া হয়েছিল। কিন্তু যাদের বয়স তখন 25, 23, তারা কিছুই পেল না এই ব্যাকডেটে। ফলস্বরূপ এই যে করোনার ক্ষতিপূরণ যেটা, সেটা কিন্তু যাদের বয়স তখন 23, 24, 25 ছিল তারা কেউ পায় নাই। এবং দ্বিতীয় যেই ব্যাপারটা, আমাদের দেশে একটা মানুষ গ্রাজুয়েশন, অনার্স, মাস্টার্স এটা কমপ্লিট করে কবে? এটা কমপ্লিট করে আমাদের দেশে 23 থেকে 25 বছর, এমনকি ক্ষেত্রভেদে কোনো কোনো জায়গায় 26-27 বছর লেগে যায় একজনের অনার্স মাস্টার্স কমপ্লিট করতে। যেখানে কিনা আমাদের চাকরিতে বলা আছে, চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স হলো 21 বছর এবং সর্বোচ্চ 30 বছর। তা আপনারা একটু বলেন তো, কে কত বছর বয়সে গ্রাজুয়েশন করছেন? 21 বছর বয়সে দুনিয়ার কেউ গ্রাজুয়েশন করে বাংলাদেশে? বাইরের দেশের কথা আমি বলবো না, বাংলাদেশে কেউ 21 বছরে গ্রাজুয়েশন করতে পারে? 22 বছরে পারে? 23 বছরে পারে? অন্তত 24 থেকে 25 বছর বয়স হয়, এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় এটা 26-27 বছরও লেগে যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করতে। তারপরে আপনার সার্টিফিকেটের মেয়াদ থাকবে মাত্র 3 বছর, মানে তারপরে আপনার সার্টিফিকেটের মার্কেটে ভ্যালিডিটি থাকবে 3 বছর বা 4 বছর, তারপর আপনার সার্টিফিকেট শেষ। এটা হয়? এটা যুক্তিসঙ্গত কথা? মানে আপনি 27, 28, 30 বছর পড়লেন কেন? কারণ আপনার এই 3 বছর চাকরির মেয়াদ থাকবে, এরপর আপনার সার্টিফিকেট দিয়ে আর বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না। তাহলে আপনার চাকরির সর্বোচ্চ বয়সটা কেন 30 বছর থাকবে? ওয়াই? মানে আপনার সার্টিফিকেট যেটা 25 বছর বসে অর্জন করলেন, এটার ভ্যালু আর মাত্র 5 বছর, 3-4 বছর? না, এটা কোনোদিনই হওয়া উচিত না। বাইরের দেশগুলোর কথা যদি আমরা বলি, বাইরের দেশগুলোর কথা বললে ইউএসএ এবং কানাডায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স হলো 59 বছর। মানে আপনি যে কোনো সময় এসে ইউ আর ওয়েলকাম। এটা যদি থাকে, অনেকে বলে যে বেকারত্ব বাড়বে, অ্যাকচুয়ালি এতে বেকারত্ব বাড়বে না। কারণ কি, যেই ছেলেটা 24 বছর বয়সে অনার্স শেষ করছে, ওর সামনে আজীবন পড়ে আছে সরকারি চাকরিতে ঢোকার জন্য। সো ও মনে চাইলে এখন গিয়ে আলুর ব্যবসা করবে, ও মনে চাইলে এখন গিয়ে দোকান দিবে, ও মনে চাইলে এখন গিয়ে কোম্পানিতে চাকরি করবে, করে আসুক। করে গিয়ে 2-4 বছর পর ওর যদি মনে হয় যে আমার এখন সিচুয়েশন খারাপ, আমি ব্যাক করব, কোথায়? আমি এখন থেকে সরকারি চাকরির পরীক্ষা দিব, তো ওকে ওয়েলকাম, সে এসে গভর্নমেন্ট জব পরীক্ষা দিতে পারবে। তাহলে আর এই প্রেশারটা থাকবে না যার 3 বছর পর আমার সার্টিফিকেটের আর ভ্যালিডিটি নেই, ও আর ভিড় করবে না। তারপর মেয়েদের ক্ষেত্রে বিয়ে শাদী হয়ে যায়, বিয়ে শাদী তো মাস্ট হবেই হবে, অনার্সে হবে, না হয় মাস্টার্সে হবে, না হয় মাস্টার্স পাশের পর বিয়ে হবেই হবে। তো সে রিল্যাক্সে বিয়ে করলো, বিয়ে করার পরে বাচ্চা কাচ্চাও হয়। আপনারা জানেন, মানে সবাই তো ম্যাচিউরড, 30-35 পরে মেয়েদের বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, সহসা তাদের বাচ্চা কাচ্চা হয় না। সো 35 আগেই সবাই চায় বাচ্চা কাচ্চা নিতে, 1-2টা বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো মানুষ করে গুছায় গেছে। তাদের ইউজুয়ালি ওই 25 থেকে 27, 28 বা 30 বছর মাঝখানের বয়সটা হয় তাদেরকে চাকরির জন্য বিসর্জন দিতে হয়, অর্থাৎ বিয়ে শাদী করা যাবে না, ফ্যামিলি সেটেল করা যাবে না, অথবা ফ্যামিলির পিছনে দিতে হয়। এবং এই ফ্যামিলির পিছনে সময় দেওয়ার পর মেয়েদের চাকরি পাওয়াটা অনেক টাফ থাকে। তো কেউ ঘর সংসার সুন্দরভাবে গুছিয়ে 2টা বাচ্চা কাচ্চা বড় করে যদি 28-30 বছরে গিয়ে তার মনে হয় যে এখন সরকারি চাকরির প্রস্তুতি নিবে, তাকে কেন আপনি 5 বছর সময় দিবেন না? তাহলে এত বছর সে সার্টিফিকেটটা কেন অর্জন করলো? তো অ্যাকচুয়ালি সে এই টাইমটা পায়, এটা মাস্ট, তাকে দেওয়া উচিত। তো বিয়ে শাদী করার পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে
ঘর সংসার মোটামুটি গুছগাছ হলে তখন সে আবার একটা ফ্রি টাইম পায়। এখন যদি সে মনে করে সে গভ জবের জন্য পড়বে, তো তাকে কেন আপনি পড়তে দিবেন না? কোন রুলস অনুযায়ী তাকে বাধা দিবেন আপনি? সে তো পাশই করলো 25 বছর 27 বছর বয়সে, তাহলে তাকে এটা দেওয়া উচিত কিনা? ছেলেদের যদি কোম্পানিতে চাকরি করার সুযোগ থাকতো, 24 বছরের পর সে কোম্পানিতে চাকরি করছে, 3 বছর 5 বছর করার পর মনে হলো না খারাপ অবস্থায় আছি, আমি একটু সরকারি চাকরিতে গিয়ে ট্রাই করি, তো তার সার্টিফিকেট আছে, তাকে আপনি কেন আটকাই দিবেন 30-এ? সে 35-এ আসুক, এসে পরীক্ষা দিক, তাই না? এটা তার রাইট। একটা সার্টিফিকেট কেন 30 বছরের অর্জন তাকে 3 বছর মেয়াদ দেওয়া হবে, 5 বছর মেয়াদ দেওয়া হবে? অন্তত 10 বছর টাইম দেন তাকে, তাহলে কেউ আর এখানে এসে ভিড় করবে না, সবার মাথায় থাকবে ওটা আছে, ওকে দেখি। আমাদের বাসায় যখন খাবার থাকে তখন আপনি দেখবেন যে ক্ষুধা লাগে না, কিন্তু আপনি এমন কোথাও বেড়াইতে গেছেন অথবা মেসে আছেন, যেই মেসে বা যেই বেড়াইতে গেছেন ওই বাসায় খাবারের সুযোগ নাই, তখন দেখবেন খুব ক্ষুধা লাগে, একটু পরপর ক্ষুধা লাগে। বাট যখন বাড়িতে আছেন, পাশে খাবার রান্না করা, টেবিলে রাখা আছে, ফ্রিজে খাবার আছে, সব জায়গায় খাবার আছে, তখন আপনার ক্ষুধা লাগবে না, না খেয়ে ঘুমিয়ে থাকবেন। আর অথচ যখন মেসে থাকেন, একবেলা যদি বুয়া না আসে, খাবার না থাকে, তখন মনে হবে যে আর আজকে খিদাই মরে যাবেন আপনি। তো একটা ছেলে চাকরির বাজারে এসে ক্রাইসিসটা তখনই ফিল করে যখন সে বুঝে তার হাতে সময় আছে 1 মাস, তার হাতে সময় আছে 1 বছর, তার হাতে সময় আছে 2 বছর, তখন তার মাথা খারাপ হয়ে যায়। এই জন্য আপনি অবশ্যই অবশ্যই বয়স বৃদ্ধির ব্যাপারে এটা পজিটিভ জিনিস। যার বয়স 20 বছর, যার বয়স 22 বছর, যার বয়স 25 বছর, প্রত্যেকের জন্যই বয়স বৃদ্ধি লাভজনক। আপনি অন্তত একটা প্রেশার ফিল করবেন না যে 30 মানে আমার শেষ, আমার সার্টিফিকেটের ভ্যালিডিটি নেই, এখন বাড়ি গিয়ে হাল চাষ করা লাগবে, এখন দোকানদারি করা, এরকম কেন হবে? ওয়াই? এই বিষয়গুলো আপনারা ছড়াই দেন, ভিডিওটা সবাইকে জানাই দেন বা মেনশন করে দেন, বাকিরাও দেখুক যারা এটার বিপক্ষে যাইতে চায়। আউটসোর্সিং না, কোটা ব্যবস্থা, সবখানে একই পদ্ধতি অ্যাপ্লাই করা হোক। প্রাইমারি, নিবন্ধন, এগুলোর ব্যাপারে আপডেট বলে দিছি। বিসিএস এর ব্যাপারে আগামী নভেম্বরেই সার্কুলার আসার সম্ভাবনা খুবই বেশি। আর সরকারি চাকরিতে বয়স 35 করার ব্যাপারে খুবই পজিটিভ আমাদের বর্তমান কর্তৃপক্ষ, এবং আমরাও এটা চাই বয়স 35 হোক। এবং বয়স 35 না, আমার পার্সোনালি যেটা ওপিনিয়ন, যদি আমাকে জিজ্ঞেস করা হইতো, ধরেন আমাদের এখানে ভারতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স হলো পশ্চিমবঙ্গে 40 বছর, ফ্রান্সে সরকারি চাকরিতে প্রবেশের বয়স 40 বছর, এরপর কাতার, তাইওয়ান, ইতালি, এরপরে হলো আপনার নরওয়ে, এই সব দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স আছে 35 বছর। তারপর শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স হলো 45 বছর। এরপর সুইডেনে আছে 47 বছর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এইসব দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স 55 বছর। টোটাল বিশ্বে 166টা দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35+। তাহলে কিন্তু আপনি কাউকে হতাশ করতে পারছেন না। মানে যখন বয়স 30-এর বেশি, তখন কারো কোনো প্যারা থাকবে না, চেষ্টা করতে থাকবে, পাশাপাশি দোকানদারি করবে, বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, তখন কেউ আর এইখানে এসে জটলা পাকাবে না। হয় আপনি এটাকে 27-28-এ থামাই দেন, অথবা আপনি এটাকে উন্মুক্ত করে দেন বা 35-40 করে দেন, তাই না? আর এক্সাম শুরুর ব্যাপারে যেটা আপডেট, আগামী 6 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জীবন বীমা কর্পোরেশনের বা সাধারণ বীমা কর্পোরেশনের যে একটা পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আপনাদের সরকারি চাকরিগুলো আবারও শুরু হচ্ছে। তো একটা পরীক্ষা খুব দ্রুত আসতে যাচ্ছে, সেটা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এটা সার্কুলার দেওয়ার জন্য ওনারা খুবই চেষ্টা করছেন, এবং এখানে প্রায় 77,000 পদ ফাঁকা আছে, এবং 77,000 পদ যে ফাঁকা, এটা গত সার্কুলারের পদই ফাঁকা ছিল, এবার আরও পদ বৃদ্ধি পাবে এবং পদ সংখ্যা লাখখানেকের কাছাকাছি যাবে, এটাই মাস্ট। এবং অনেকে ওইখান থেকে আবার রেজিগনেশনও দিয়েছে বেতন কম থাকার কারণে। তো যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এই ফাঁকা সময়টাকে ধুমায়ে কাজে লাগান, ধুমায়ে পড়তে থাকেন এবং অ্যাডভান্স প্রিপারেশন নেন। আর আগামী মাসের 6 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সকল চাকরির পরীক্ষাগুলো। প্রথমে এটা শুরু হচ্ছে বীমা কর্পোরেশনের পরীক্ষা দিয়ে, সাধারণ বীমা কর্পোরেশনের একটা পরীক্ষা আছে, তো ওইখানে 54,000 প্রার্থীর পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে, এবং অন্যান্য পরীক্ষাগুলো শুরু হবে আগামী মাস থেকেই। আর নতুন সার্কুলার অলরেডি দেওয়া শুরু করার আর কি যে প্রসেসগুলো শেষ করে ফেলছে, আগামী মাসে সার্কুলার হবে। তবে একটা ব্যাপারে সাবধান, যদি আপনার এই আউটসোর্সিংদেরকে রাজস্ব করে দেয়, তাহলে কিন্তু সার্কুলার গেছে। এই জন্য এই ভিডিওটা বেশি বেশি ছড়াই দেন, যাতে মানুষের মধ্যে বিষয়টা মাথায় আসে যে আউটসোর্সিং কতটা ক্ষতিকর।
হ্যাঁ, আর আবেদনের ফিটা আসলেই কমানো উচিত, কম্বাইন্ড একটা সিস্টেম করা উচিত, এই ব্যাপারটা নিয়ে যাতে কাজ করে, আর না হয় এই আন্দোলনটা পুরোটাই বৃথা হয়ে যাবে। এটা নিয়ে আপনারা আওয়াজ তোলেন, এই জিনিসগুলো খুঁজে দেন। আর আমাদের এইখানে শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার জন্য অ্যাডভান্স কোর্স চলছে, অলরেডি 6টা-7টা ব্যাচে স্টুডেন্টরা কোর্স করছে, আর সামনে আবারও একটা কোর্সে ভর্তি চলছে শিক্ষক নিবন্ধনের জন্য। আর শিক্ষক নিবন্ধনের পাশাপাশি প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ, এরপর বিসিএস এর 47তম এবং 48তম বিসিএস এর জন্য অ্যাডভান্স ব্যাচে, এই ব্যাচগুলোতে ভর্তি চলছে। পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আপনারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, ওই চাকরিগুলোর জন্য আলাদা আলাদা কোর্সে আমাদের এইখানে ভর্তি চলছে। তো ভর্তি বা চাকরির আবেদন, সুপারিশ অথবা পরীক্ষার ডেট, এক্সাম ডেট যেটাকে বলে, অথবা হলো আপনাদের সিলেবাস সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের যে ফোন নাম্বারগুলো 01896060800, এইখান থেকে শুরু করে 815 অর্থাৎ 01896060800, 800 থেকে 815 পর্যন্ত যে কোনো নাম্বারে দিনরাত 24 ঘন্টা আপনারা ফোন করতে পারেন যে কোনো তথ্যের জন্য। এতে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আর আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত দেখে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, অথবা আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়ি, এইখানে গিয়েও আপনারা আমাদের সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা বিদ্যাবাড়ি অ্যাপসটাকে ডাউনলোড করলে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এবং অনেক ফ্রি সার্ভিস আমাদের অ্যাপসের মধ্যে দেয়া আছে। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সাথে থাকার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর শিক্ষক নিবন্ধনের জন্য যদি কেউ একটা বই খুঁজেন, যে একটা বইয়ের মাধ্যমে শিক্ষক নিবন্ধনের নিশ্চিত পাশের চূড়ান্ত রাস্তা পেয়ে যাবেন, সেটা হলো আমাদের এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস বই। এখানে 4টা সাবজেক্টের 4টাই একেবারে পূর্ণাঙ্গভাবে সাজানো আছে, যেটা একটা বই পড়লে নিশ্চিত ইনশাল্লাহ পাশ করবেনই করবেন। আর দ্বিতীয় জিনিসটা যেটা আছে আপনার নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য, ওইটা তখন প্রস্তুতি নেওয়া যাবে। পাশাপাশি আমাদের অ্যাডভান্স কোর্সগুলো চলমান আছে, যারা যে কোনো পরীক্ষা সম্পর্কে জানতে চান আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে জানতে পারবেন, অথবা কেউ জানতে চাইলে তাদেরকে এই নাম্বারগুলো দিয়ে দিবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং লাইভটায় যতগুলো তথ্য আছে, যেহেতু আপনি জানলেন, অন্যদেরও জানার অধিকার আছে, তাই তাদেরকে জানাই দেন, অথবা লাইভটা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন, অথবা ওনাদেরকে মেনশন করে রাখেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবারও, শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ।